করোনা মোকাবেলা এবং লকডাউন বিষয়ে সরকারের ভাবনা বা দৃষ্টিভঙ্গি কী? লকডাউনের প্রথম দিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সঙ্গে একটি টেলিভিশন টকশোতে থাকার সুযোগ হয়েছিল এবং সেখানে তিনি যে সমস্ত কথা বললেন এবং যে কথাগুলো বললেন তিনি লকডাউন নিয়ে কথা বললেন, তিনি গরিব মানুষের খাদ্য সহায়তা নিয়ে কথা বলেছেন, তিনি করোনা মোকাবেলার জন্য আরও যা যা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এটা শুধু জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্য নয়, এটা আসলে সরকারের বক্তব্য। তো যেহেতু জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মুখ দিয়েই প্রথম লকডাউন বা করোনা মোকাবেলার জন্যে সরকার কি ভাবছে বা কি করতে যাচ্ছে সেই কথাগুলো প্রথম তার মুখ দিয়ে আসে, সেই কারণে তার এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো শুধু তারই বক্তব্য নয়, এই কথাগুলো মূলত সরকারের অবস্থান। ফরহাদ হোসেন অত্যন্ত সজ্জন মানুষ, রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি খুব বিতর্কিত কথা বলেন না, সরকারের থেকে তিনি যেভাবে নির্দেশনা পান সেভাবেই কথা বলেন। তো তিনি যে কথাগুলো বলেছিলেন এবং মাঠ পর্যায়ের অবস্থাটা কি সেই বিষয়ে আজকের একটু আলোচনা। প্রথমে লকডাউন প্রসঙ্গে যদি আসি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী লকডাউন যেদিন কঠোরভাবে পালন করা শুরু হয় অর্থাৎ এ মাসের 1 তারিখ থেকে, তিনি সেদিন বলছিলেন যে কোনো জেলায় লকডাউন 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে চলছে, ঢাকায় তার আগের থেকে 2 সপ্তাহ ধরে লকডাউন চলছে, এরকম একটি কথা বলার চেষ্টা করছিলেন। যখন সরকার বা সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন যে 3-4 সপ্তাহ ধরে লকডাউন চলছে, বাস্তবে সরকার যে কাগজের কর্মসূচি ঘোষণা করেছিল, বিধিনিষেধগুলো ঘোষণা করেছিল, সরকার মনে করছে সেটাই লকডাউন এবং এই প্রক্রিয়াতেই করোনা মোকাবেলা হবে। তার মানে হচ্ছে 7 দিনের লকডাউন যেহেতু কোনো লকডাউন নয়, 7 দিনের পরে হয়তো আরও 7 দিন বাড়ানো হবে, 14 দিনেও সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা কম, কিন্তু সরকার বিশ্বাস করছে যে আগের 3-4 সপ্তাহ ধরে তারা লকডাউন পালন করছে। সরকারের বিশ্বাস যদি এই জায়গাটিতে থাকে তাহলে করোনা মোকাবেলা কতটা হবে সেটা নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে। অনুষ্ঠানেও সেই কথাগুলো বলেছিলাম। কেন বলেছিলাম? লকডাউন ঘোষণার, এই কঠোর লকডাউন ঘোষণার আগে লকডাউন ঘোষণা ছিল কিন্তু কেউ মানেনি, তার কোনো ছাপ কোথাও, মানুষ গাদাগাদি করে ঠাসাঠাসি করে বাস, রিক্সা, ট্রেন যে যেভাবে পেরেছে ঢাকা শহর ছেড়ে গেছে বা জেলা শহর ছেড়ে গেছে, গ্রামে চলে যাওয়ার উদ্দেশ্যে গেছে। তো সারা দেশে মানুষ ছড়িয়ে পড়েছে। এ যাবৎকালে যতগুলো উপলক্ষ এসেছে সেটা লকডাউন বা ঈদ, মানুষকে যখনই যেতে নিষেধ করা হয়েছে বা লকডাউন দেয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে, প্রতিবারই মানুষ দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং সেই ছড়িয়ে পড়ার রেজাল্টই তো আজকে সারা দেশে করোনা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ল। তো এবারও সেটাই হয়েছে এবং সেটাকে সরকার মনে করছে যে তারা সাফল্যজনকভাবে আগের 2-3 সপ্তাহ লকডাউন পালন করেছে, এখনও তারা লকডাউন পালন করবে। এটা একটি দিক। আরেকটি দিক প্রশ্ন এসেছিল যে কঠোর লকডাউন 1 তারিখ থেকে পালিত হচ্ছে, তুলনামূলকভাবে অনেক ভালো পালিত হচ্ছে বা পালন করা হচ্ছে, প্রশাসন অত্যন্ত কঠোরভাবে অনেক কিছু করার চেষ্টা করছে। ব্যত্যয় আছে, সেই ব্যত্যয়ের জায়গাতে পরে আসছি। তো তখন কথা এসেছিল মানুষকে যদি ঘরে আটকে রাখা যায় তাহলে মানুষ খাবে কি বলতে এখানে 2 শ্রেণীর মানুষের কথা এসেছিল। এক শ্রেণীর মানুষের কথা এসেছিল যে একেবারেই নিম্নবিত্তের মানুষ, আগে অনেকবার বলেছি আবারও বলছি, একেবারেই নিম্নবিত্তের মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, তারা যদি কাজ না থাকে তাহলে তাদের ঘরে খাবার থাকে না। শহরের মানুষ, গ্রামের বা জেলা শহরের মানুষ, তাদের ঘরে খাবার থাকে না। এই মানুষের জন্যে সরকার সহায়তার জন্যে 333-তে ফোন করলে খাদ্যের যোগান দিবে সেই কর্মসূচি ঘোষণা করেছে, 23 কোটি টাকা বরাদ্দ করেছে। এর বাইরে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। কিন্তু সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী বললেন গরিব মানুষের জন্য যা যা করা দরকার তারা সব কিছুই করছেন। বাস্তবে আমরা খোঁজ নিতে গিয়ে দেখলাম, এই গত 2-3 দিনে খোঁজ নিতে গিয়ে দেখলাম ঢাকার যে বস্তি এলাকা, নিম্নবিত্তের মানুষ যেখানে থাকেন, সেই সমস্ত এলাকাতে সরকারি কোনো সহায়তা বা খাদ্য বা অর্থ পৌঁছায়নি বললেই চলে। বেসরকারি উদ্যোগ বা বিচ্ছিন্নভাবে এলাকার রাজনৈতিক নেতারা হয়তো কিছু কিছু করেছে, কিন্তু বস্তিগুলোতে ওই অর্থে তেমন কোনো সহায়তা পৌঁছায়নি।
জেলা শহরগুলোর খোঁজ নিতে গিয়ে দেখলাম সেখানেও গরিব মানুষের জন্য কোনো খাদ্য ওইভাবে তেমন কেউ কিছু পৌঁছায়নি। 2-4 জন 333-কে ফোন করেছেন, তারা হয়তো খাদ্য সহায়তা করছেন। গ্রামের মানুষের ভিতরে খবর নিতে গিয়ে দেখলাম এই করোনাকালেও গ্রামের মানুষের পাশে দরিদ্র মানুষদের ওই অর্থে তেমন কোনো সহায়তা পৌঁছায়নি। আগে থেকে যে কিছু কর্মসূচি চালিত ছিল সেই কিছু কর্মসূচির কিছু কিছু খাদ্য পৌঁছেছে বা কিছু কিছু সহায়তা আছে, কিন্তু সার্বিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ সেটা লক্ষ্য করা যায়নি। আরেক শ্রেণীর মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত, এই শ্রেণীটি কারা ধরুন আমাদের চোখের সামনে ঢাকার ফুটপাতে যারা ছোট ছোট ব্যবসা পরিচালনা করেন, তারা যে ব্যবসা পরিচালনা করতে পারছেন না, অবশ্যই না পারারই কথা, কারণ লকডাউন দেয়া দরকার, দিয়ে করোনাকে নিয়ন্ত্রণে আনা দরকার। তো এই শ্রেণীর মানুষের যে ব্যবসা বন্ধ হয়ে গেল এই গত কয়েক মাসে বা 1.5 বছরে, যে তার পুঁজি থাকলো না, এই মানুষগুলোর জন্য যে সাহায্য বা সহায়তা দেয়া দরকার ছিল, সরকারের কাছে সম্ভবত এর কোনো তালিকাও নেই এবং সরকার এটা বিশেষভাবে কোনো বিবেচনায়ও নেয়নি। জেলা শহর, উপজেলা শহর, গ্রাম পর্যায়ে ছোট ছোট যে ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান, এই চায়ের দোকানগুলো বন্ধ করবে, খুব ভালো কথা। বন্ধ না করলে তো সেখানে মানুষ বসবে, গল্প করবে, সেখান থেকে করোনার সংক্রমণ হবে। কিন্তু এই চায়ের দোকানগুলো থেকে কেটলি উদ্ধার করা বা কেটলি জব্দ করাটা যত দক্ষতার সঙ্গে হয়েছে, কিন্তু এই চায়ের দোকান বা এই রকমের ছোট যে দোকানদার, এই রকমের অতি ক্ষুদ্র যে ব্যবসায়ী, তাদের জন্য যে কিছু সহায়তার দরকার আছে সরকারের কর্মসূচিতে, যেই জায়গাটিও এখনও পর্যন্ত অনুপস্থিত। তাহলে আপনি চায়ের দোকান যিনি চালাতে পারবেন না, না পারার কথা, লকডাউন দেওয়া দরকার করোনা মহামারী মুক্ত হওয়ার জন্যে, কিন্তু সেই চায়ের দোকানদারদের জন্য বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, ছোট্ট একটি মুদি দোকানদারের জন্য যে সহায়তা দেয়া দরকার, সেই সহায়তা না দিয়ে তার দোকান যদি বন্ধ করে দেয়া হয়, তাহলে তিনি কি খাবেন, তার পরিবারকে কি খাওয়াবেন, এই হিসাবগুলো আমরা সরকারকে করতে দেখিনি। যেটা আমাদের প্রত্যাশা ছিল যে এই হিসাবগুলো হয়তো করা হবে। এর বাইরে আসে এই যে 3 চাকার যে যানবাহনগুলো, ব্যাটারি চালিত যানবাহন যেগুলোকে আমরা বলছি, এর মধ্যে ব্যাটারি চালিত যানবাহনের মধ্যে যা যা আছে, বেশ কিছু জায়গায় দেখলাম বুলডোজার দিয়ে এই যানবাহনগুলো গুড়িয়ে দেওয়া হলো এবং নিয়ম করা হলে এগুলো চলবে না। কত মানুষের সঙ্গে সম্পৃক্ত সরকারের কাছে তার কোনো পরিসংখ্যান আছে বলে মনে হয় না। কিন্তু এই যে 3 চাকার ব্যাটারি চালিত যানবাহন, প্রথমত কথা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটাই অযৌক্তিক, কারণ এগুলো আমদানির সুযোগ দিয়ে বন্ধ করে দেওয়াটা খুবই অযৌক্তিক। এটা নিয়ে আগে কথা বলেছি, আজ বিস্তারিত বলি না। কিন্তু এখন যে তারা ব্যাটারি চালিত গাড়ি চালাতে পারছেন না, একজন ব্যাটারি চালিত গাড়ি যারা চালান তার পেছনে একজন পরিবার আছে, একটি ভ্যান যিনি চালান তার পেছনে একটি পরিবার আছে, রিক্সা যিনি চালান ব্যাটারি চালিত তার পেছনে একটি পরিবার আছে। তো এই পরিবারের সংখ্যা কত? এই পরিবারের সংখ্যার হিসেব সরকারের কাছে নেই, সরকার নেয়ারও চেষ্টা করেনি, সরকার এদের পাশে দাঁড়ায়নি, সরকার এদের জন্য বিশেষ কোনো সহায়তা ঘোষণা করেনি। কিন্তু সরকারের প্রতিমন্ত্রী বলছেন, অর্থাৎ সরকারের বক্তব্য যে সবার জন্য সব কিছু করা হচ্ছে। ধরুন ভারতীয় ডেল্টা স্ট্রেন ছড়িয়ে যে এলাকাগুলোর অবস্থা বিপর্যয়কর অবস্থায় পৌঁছে গেল, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা, বগুড়া, এদিকে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নাটোর, এই সমস্ত অঞ্চলের অবস্থা যে অত্যন্ত বিপর্যয়কর, এই সমস্ত অঞ্চলের কঠোরভাবে লকডাউন করার ফলে এই সমস্ত এলাকার মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য, নিম্ন আয়ের মানুষের জন্য, দিন এনে দিন খাওয়া মানুষের জন্য যে সহায়তা করা দরকার ছিল, আজকে পর্যন্তও আমরা দেখেছি, 71 টেলিভিশনের একটি সংবাদ দেখলাম আজকে, সেখানেও তারা বলছে নাটোরে আজকে পর্যন্ত ওইভাবে জনগণের কাছে, গরিব মানুষের কাছে কোনো সহায়তা বা সাহায্য পৌঁছেনি, খাদ্য পৌঁছেনি। এটা গেল খাদ্য পৌঁছানোর একটি দিক। শুরু থেকে বলা হচ্ছিল চিকিৎসা ব্যবস্থার উন্নতি করা দরকার। একদিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে ভেন্টিলেটর সিস্টেম উন্নত করা খুব কঠিন, এটা আমরা জানি। আইসিইউ বেড স্থাপন করা কঠিন, সেটাও আমরা জানি। কিন্তু যেটা সম্ভব ছিল, অক্সিজেনটা নিয়মিত করা, নিশ্চিত করা সম্ভব ছিল, হাই ফ্লো অক্সিজেন নিশ্চিত করা সম্ভব ছিল। কিন্তু এই গত 1.5 বছরেও আমরা দেখেছি এই জায়গাগুলো অনুপস্থিত। ফলে চাঁপাইনবাবগঞ্জ বলেন, রাজশাহীতে হাইফ্লো অক্সিজেন আছে, চাঁপাইনবাবগঞ্জ বলেন, রংপুর বলেন, সাতক্ষীরা বলেন, বগুড়া বলেন, চুয়াডাঙ্গা বলেন, কুষ্টিয়া বলেন, এই সবগুলো জায়গাতে প্রতিদিন অক্সিজেন সংকটের কারণে কয়েকজন করে মানুষ মারা যাচ্ছে। এই যে অক্সিজেন স্বল্পতা এবং 1-1.5 বছরের যে আমরা এই জায়গাটিতে কোনো সক্ষমতা অর্জন করলাম না, কিন্তু সরকার কথা বলতে গিয়ে বলছে যে আমরা সব কিছু করে ফেলেছি।
এখানে একটি তথ্য উল্লেখ করি। আমরা বারবার একটি কথা বলেছি যে রাজনীতিবিদদের আমরা সমালোচনা করি, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরই জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকে। খেয়াল করে দেখেন, 64টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে 64 জন সচিবকে। কয়জন সচিব তার জেলাগুলো পরিদর্শন করেছেন, খোঁজখবর নিয়েছেন? আমাদের কাছে সেই সঠিক কোনো তথ্য নেই, আদৌ গিয়েছেন কিনা সেটাও অনিশ্চিত। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যিনি এমপি, খেয়াল করে দেখেন, চাঁপাইনবাবগঞ্জের যিনি এমপি তিনি নিজস্ব উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধিদের নিয়ে, প্রশাসনকে নিয়ে এক ধরনের জনসম্পৃক্ততা তৈরি করেছেন। তুলনামূলকভাবে অল্প সময়ে পরিস্থিতির কিছুটা হলেও তিনি উন্নতি করতে পেরেছেন। কিন্তু অন্যান্য জেলার এমপি, অন্যান্য জায়গার এমপি, তাদের কোনো তৎপরতা নেই, তাদের দায়িত্বও দেওয়া হয়নি, তারা নিজেরা দায়িত্বও নেননি। না নেওয়ার কারণে তাদের জনগণের সঙ্গে সম্পৃক্তও নেই। তার একটা বড় কারণ, গত নির্বাচন যেহেতু ভোট পেয়ে তাদের নির্বাচিত হতে হয়নি। কিন্তু তারা যে কাজগুলো যেভাবে করা দরকার সেভাবেও করেনি, দায়িত্বও পাননি। অর্থাৎ রাজনীতিবিদদের দায়িত্ব দিলে, নির্বাচন যেমনই হোক তিনি যেভাবেই নির্বাচিত হয়ে আসেন, দায়িত্ব দিলে তারা কাজটি করতে পারেন, অথবা যোগ্য লোককে দায়িত্ব দিলে তারা কাজটি ঠিকমতো করতে পারেন। চাঁপাইনবাবগঞ্জ তার প্রমাণ। কিন্তু অন্য জায়গাগুলোতে আমরা এই কাজটি করতে দেখছি না। তো এই যে আমরা দেখলাম না, এইভাবে যে চলতে থাকলো, এখন এর থেকে উত্তরণের পথটা কি? আমরা কি এই 7 দিনের লকডাউন দিয়ে পরিস্থিতির উন্নতি করতে পারবো? আমরা জানি না পারবো কি না। আমাদের যে আশেপাশের দেশের যে হিসেব, সেই হিসেব বলে না যে এই প্রক্রিয়াতে উন্নতি করা যাবে। কারণ আমরা 7 দিনের লকডাউন দিয়েছি, আরও 7 দিন হয়তো বাড়াবো। কিন্তু এর মধ্যে আমরা দেখেছি পোশাক শিল্প তো খোলা, অন্যান্য শিল্প কলকারখানা খোলা, এগুলোতে তো লক্ষ লক্ষ শ্রমিক। সেই শ্রমিকরা যেহেতু স্বাস্থ্যবিধি মানছেন না, এই শ্রমিকরা যেহেতু রাস্তায় নামছেন, সুতরাং তাদের কারণে বা তারা এইভাবে অবাধে চলাফেরা করলে, যতই বলা হোক তারা কাছাকাছি থাকবে, এইভাবে চলাফেরা করলে করোনা ভাইরাস এই লকডাউন দিয়ে কতখানি মোকাবেলা করা যাবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যদি লকডাউনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের, আমেরিকার কথা বলি, তাহলে সেইখানে ট্যাক্সি ড্রাইভারদের ট্যাক্সি চালানো বন্ধ করতে বলা হয়েছিল। তাদের অ্যাকাউন্টে ডলার চলে গিয়েছিল, যে কারণে তারা লকডাউন, বা যে কারণে তাহলে যখন বলা হয়েছিল রাস্তায় নামবেন না, তারা তখন নামেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিলে মনে হবে যে এটা তো বড়লোক দেশ, ওই দেশের উদাহরণ বাদ দিই। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের উদাহরণ দিই, সেখানে গরিব মানুষের জন্য চাল দেওয়া হয়েছে, নগদ অর্থ দেওয়া হয়েছে। লকডাউনের সময় কোনো গরিব মানুষ সহায়তা পায়নি, এরকম অভিযোগ পশ্চিমবঙ্গে আসেনি। আরেকটু দূরে যান, তামিলনাড়ুতে যান, ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল। 14 দিনের কঠোর লকডাউন দিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কাউকে বলতে হয়নি যে তোমরা রাস্তায় নামবা না, যদিও পুলিশ ছিল, কাউকে বলতে হয়নি যে তোমরা রাস্তায় নামবা না, কিন্তু গরিব মানুষ নামেনি। কেন নামেনি? প্রতিটি গরিব মানুষের পরিবারকে, যার একটি কার্ড আছে, সেখানে একটি বা দুটি কার্ড আছে প্রতি পরিবারে, সেখানে 15 কেজি করে চাল দেওয়া হয়েছে, 450 টাকা দেওয়া হয়েছে, আরও চালের সঙ্গে লবণ, চিনি, আরও কিছু একটা প্যাকেজ দেওয়া হয়েছে গরিব মানুষের জন্য। এই 14 দিনের লকডাউনে নিয়মিতভাবে দেওয়া হয়েছে, লকডাউনের আগেও এদের সহায়তার জন্য দেওয়া হয়েছে। যে কারণে লকডাউন মানে লকডাউন, 2টা পর্যন্ত দোকান খোলা মানে 2টো পর্যন্ত খোলা, 7টা পর্যন্ত দোকান খোলা মানে 7টা পর্যন্ত খোলা। দোকান খোলা থাকবে না, মানুষ চলাচল করবে না মানে কেউ দোকান খোলেনি, কেউ চলাচল করেনি। যে কারণে তারা 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এখন বাংলাদেশ 7 দিনের লকডাউন দিয়েছে, সেই 7 দিনের লকডাউন এখন পালিত হচ্ছে, গত 2 দিন 3 দিন পালিত হচ্ছে, গ্রাম অঞ্চলে পালিত হচ্ছে না। কিন্তু নিম্নবিত্তের মানুষ, গরিব মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, চায়ের দোকানদার, মুদি দোকানদার, এই যে বস্তিবাসী, এই যে মানুষ, এই মানুষদের জন্য সহায়তা না দিয়ে, খাদ্যের যোগান না দিয়ে, অর্থের প্রণোদনা না দিয়ে তাদেরকে ঘরে আটকে রাখলে তারা এক ধরনের ক্ষুধার্ত অবস্থায় থাকবেন। কয়দিন পর্যন্ত মানবেন সেটি একটি ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার ঢাকার বস্তি এলাকায় আমাদের সংবাদদাতারা দেখেছেন, খোঁজ নিতে গিয়ে দেখেছেন, সেখানে এনজিও বা অন্যান্য জায়গা থেকে নানাবিধভাবে ঋণ করে তারা খাদ্য কিনছেন, চাল কিনে খাচ্ছেন। অর্থাৎ ঋণে জর্জরিত হয়ে দরিদ্র মানুষ, দিন এনে দিন খাওয়া মানুষ, মানুষের বাড়িতে কাজ করা মানুষ, কর্মহীন হয়ে পড়ে তারা এখন ঋণের জর্জরিত হয়ে কোনো রকমে টিকে আছেন, কোনো রকমে খাদ্যের যোগান, নিজেদের যোগান নিজেরা করে নিচ্ছে। রাষ্ট্রকে তারা পাশে পাচ্ছেন না। বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ, একসময় উন্নত দেশে হবে, 2041 সালের যে পরিকল্পনা, সবই প্রশংসার দাবি রাখে। ভারতের চেয়ে বহু ক্ষেত্রে আমরা এগিয়ে,
মাথাপিছু আয়ে আমরা এগিয়ে, সব কিছুই তো আমরা গর্ব করে বলি। কিন্তু এই যে মানুষের প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে, মানুষের গরিব মানুষের খাদ্যের যোগান দেওয়ার ক্ষেত্রে এই জায়গাটিতে আমাদের এত কৃপণতা কেন, এই জায়গাটিতে আমাদের এত অদূরদর্শিতা কেন, এই জায়গাটিতে আমাদের সক্ষমতা এত কম কেন? গরিব মানুষের কথা আমরা বারবার বলছি এই কারণে যে বারবার বলার মতোই বিষয়। যার ঘরে খাবার নেই তাকে আপনি জোর করে ঘরে আটকে রাখবেন, তাহলে তার পরিবার, তার জীবন কিভাবে চলছে এই খবর রাষ্ট্রকে নিতে হবে না? আমরা বিনীতভাবে অনুরোধ করি সরকারকে সংবেদনশীল হতে, সরকারকে গরিব মানুষের দায়িত্ব নিতে। এখনও সময় আছে। মানুষের প্রাণহানি তো ঘটছেই, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, অক্সিজেন নিয়ে বারান্দার ফুটপাতে মানুষ মারা যাচ্ছে, হাসপাতালের গেটে নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে আর সিট খালি নেই। তো এই যে চিকিৎসা ব্যবস্থার দুর্বলতা, এগুলো তো একটি দিক। তার বাইরে মানুষকে খাওয়ানো, গরিব মানুষের পাশে দাঁড়ানো অন্যতম প্রধান দায়িত্ব সরকারের। শুরুতে যেটা বলেছিলাম, সরকারের যে দৃষ্টিভঙ্গি জনপ্রশাসন মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আমরা পেয়েছি, সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তবতার আকাশ পাতাল পার্থক্য। গণমাধ্যমের যে সংবাদ, তার সঙ্গে আকাশ পাতাল পার্থক্য। হয় ধরে নিতে হবে যে সরকারের কাছে সঠিক সংবাদ নেই, অথবা ধরে নিতে হবে সরকার সঠিক সংবাদ জানতে চায় না। আমরা বিশ্বাস করতে চাই সরকার ইচ্ছে করলেই মানুষের পাশে দাঁড়াতে পারেন। এখনও সময় আসে, মানুষের পাশে দাঁড়ান। যা হবার হয়েছে, এখন মানুষের পাশে দাঁড়ান, মানুষকে খাবারের যোগান দেন, অর্থের যোগান দেন, প্রণোদনা দেন। অর্থের যোগান, প্রণোদনা শুধু বিত্তবান পোশাক মালিকদের জন্য নয়, অর্থের যোগান একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের জন্য। এই আওয়ামী লীগকে এখন হয়তো ভোটের জন্য মানুষের কাছে যেতে হয় না, কিন্তু একদিন যেতে হবে, যেতে হবেই। সেটা 5 বছর 10 বছর যে সময়ই হোক না কেন, একদিন যেতে হবে। তখন যেন যাওয়ার মতো মুখ থাকে, এই কথাটি আমরা বাংলাদেশ সরকারকে, আওয়ামী লীগ সরকারকে ভেবে দেখার জন্য অনুরোধ করি।